শুভ সন্ধ্যা। সবাইকে নমস্কার। আজকে এই প্রথম আমি বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমি আসার সুযোগ হয়েছে। যখন সুশান্তবাবু এবং এই স্কুলের যারা পরিচালন কমিটির মধ্যে রয়েছেন তারা যখন আমাকে নিমন্ত্রণ করলেন, তা আমি দেখছিলাম যে আমার এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার সময়। সময়কে মাথায় রেখে আমি বললাম যে আমি দেখি কিভাবে মেলানো যায়। তো সেইভাবে আজকে যেটা আমাদের মাননীয় বিধায়ক সুশান্তবাবু বললেন যে গতকালই আমি সকালবেলায় ট্রেনে করে নর্থ ডিস্ট্রিক্টে আমার যেতে হয়েছিল, সেখানে বিভিন্ন প্রোগ্রাম ছিল। আজকে সকালেও প্রোগ্রাম ছিল, তাছাড়া প্রশাসনিক কিছু প্রোগ্রাম ছিল, সেগুলো সেরে বিভিন্ন কয়েকজনের বাড়িতেও আমার যেতে হয়েছে। তো আমার আজকে ট্রেনে করে যখন আসলাম, সেখান থেকে একদম ডাইরেক্ট আপনাদের এই স্কুলে আমি আসতে পেরে আমার মনে হলো আমার ভুল হলো না। এখানে আসাতে আমার অত্যন্ত ভালো লাগছে। এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে, আর বিশেষ করে 75 বছর পূর্ণ হওয়া, এটা চারটিখানি কথা নয়, এটা প্লাটিনাম জুবলি আপনারা পালন করছেন। তো এই ধরনের একটা মহতী অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। যা শুনলাম যে এই স্কুলের এই প্রাক্তন ছাত্র এবং এই বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়, উনি বললেন যে সংক্ষিপ্ত আলোচনা উনি রাখবেন এবং সংক্ষিপ্ত আলোচনা উনি রেখেছেন। কিন্তু আমি দেখলাম এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে পুরোপুরি সবই বলে দিয়েছেন উনি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, এই জেলার সভাধিপতি। উনিও এই স্কুলের ছাত্রী এবং যেভাবে এখানে আমার পূর্ববর্তী বক্তা এখানে বললেন, যিনি স্বাগত ভাষণ রেখেছেন, প্রচুর এই স্কুলের থেকে যারা পাশ করেছেন বিভিন্ন জায়গায় স্ব মহিমায় ওনারা নাম করেছেন। অনেকে এখন ইহলোকে নেই, আবার অনেকে এখনও কাজ করছেন। আমি এইরকম অনেক লোককেও জানি যারা এই স্কুল থেকে পাশ করেছে। পৃথিবীর বহু জায়গায় ওরা কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন অতুষী দাস, অনারেবল চেয়ারপারসন বিশালগড় পঞ্চায়েতে। গেস্ট অফ অনার হিসাবে শ্রী অঞ্জন পুরকায়স্থ, অনারেবল চেয়ারপারসন বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, এবং শ্রী সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ডিএম অ্যান্ড কালেক্টর সিপাহীজলা ডিস্ট্রিক্ট। এখানে বাল্য বিবাহ নিয়ে যে একটু আগে এখানে কার্যক্রম দেখানো হয়েছে, একটা নাটকের মাধ্যমে আমাদের সামনে বোঝানো হয়েছে। আমাদের ডিএম সাহেবকে আমি যখন ওনাকে এই দায়িত্ব দেই এখানে, আমি ওনাকে বলেছিলাম এই বিষয়গুলো দেখার জন্য, এবং উনি কিন্তু এই বিষয়টা খুব ভালো করে দেখছেন এবং আমাকে তার রেজাল্টও উনি দেখিয়েছেন। এর আগেও আরেকটা জেলাতে ছিলেন, সেখানেও উনি সেইভাবেই কাজ করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই সিপাহীজলার যিনি সুপারিনটেন্ডেন্ট পুলিশ শ্রী বিজয় দেববর্মা মহোদয়। ওনার যে কাজ আমরা সবাই জানি, সিপাহীজলাতে আমরা বারবার আমি যে কথাটা বলি, দ্য লাইফ শুড বি ইন অর্ডার, ইট শুড নট বি ইন ডিসঅর্ডার। তো মাঝে মাঝে অর্ডারে রাখার জন্য ওনাকে মাঝে মাঝে কাজ করতে হয়, কিছু করার নেই, আইনের পথে ওনার চলতে হয়। এখানে উপস্থিত আছেন শ্রী তপন দাস, চেয়ারপারসন এডুকেশন স্ট্যান্ডিং কমিটির বিশালগড় ব্লকের, শ্রী জিতেন্দ্র চন্দ্র সাহা, প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটি, শ্রী গৌতম ঘোষ, সেক্রেটারি ম্যানেজিং কমিটি,
শ্রী দিলীপ দেবনাথ, প্রেসিডেন্ট অ্যালুমনাই বিশালগড় ক্লাস 12 স্কুলের, এবং শ্রীমতী কণিকা দেববর্মা, ডিও সিপাহীজলা ডিস্ট্রিক্ট, এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বিশালগড় এই ক্লাস 12 স্কুলের শ্রী উজ্জ্বল কুমার দাস মহোদয়, এখানে উপস্থিত প্রাক্তন এবং বর্তমান যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, এবং যারা এখানে অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন, আর যাদের জন্য আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, এলাকাবাসী এবং বিশিষ্ট জনেরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এই এলাকার এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই প্লাটিনাম জুবলি সেলিব্রেশনে উপস্থিত থাকার জন্য এবং সেলিব্রেশনের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যখন ছেলেমেয়েরা তারা ডান্স করছিল, বিভিন্ন গান করছিল, বিভিন্নভাবে তাদের যে কার্যক্রম এখানে আমাদের সামনে রাখলেন, তো দেখে আমি ভাবছি যে আগামী দিন তো ওরাই আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ। যারা এখানে স্টুডেন্টরা আছেন তারাও কিন্তু ত্রিপুরার ভবিষ্যৎ। সব মানুষ তো আর বেঁচে থাকবে না। সবচেয়ে বড় সত্য হচ্ছে যে জন্ম হলে মৃত্যু হবেই, কিন্তু এর যে জন্ম এবং মৃত্যুর মাঝখানে আমরা কি কি কাজ করব সেটা কিন্তু ভগবান কিন্তু আমাদের পাঠিয়েছে সেই জন্যই। এক একজন মানুষ, মোরাল সায়েন্স কি বলে, ইউ আর মেন ফর সাম আদার্স, ইউ আর নট ফর ইউর সেলফ। আমরা অনেক সময় এটা ভুলে যাই। আমরা নিজেদেরকে নিয়ে খালি চিন্তা ভাবনা করি, কিন্তু মানুষের জন্য কাজ করা, এবং যারা মানুষের জন্য কাজ করে, চিন্তা ভাবনা করে, তারাই কিন্তু মানুষের হৃদয়ে সবসময় গেঁথে থাকে এবং তাদেরকে স্মরণ করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাশনাল এডুকেশন পলিসি, যে এত বছর ধরে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে কত কথা, প্রায় 23 থেকে 24 বছর পর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে 24শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে মন্ত্রিসভায় সেটা ডিসিশন হলো, এবং সেইভাবে কিন্তু সেটা আইনেও পরিণত হয়েছে। এর উদ্দেশ্য কি? আমরা এতদিন ধরে বিরোধীরা অনেক এই বিষয়ে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি একবার যখন ডিসিশন নেয়, আমরা দেখেছি যা যা ডিসিশন নেয় সেই ডিসিশনগুলো সাধারণ মানুষের কাজে আসে, এবং আমরাও ওনার উপর এত ভরসা আমরা রাখি, সাধারণ মানুষও ওনার উপর ভরসা রাখেন। এখন কি একটা জায়গায় এসছে যে আমরা আগামী দিন কোন জায়গায় আমরা যাব, আমাদের পড়াশোনার রূপরেখা কি হবে, কিভাবে আমরা পড়াশোনা করলে আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের সত্যিকারের অর্থে গিয়ে তারা যে শিক্ষা আজকে ওয়ার্ল্ড ওয়াইড তাদের সাথে কম্পিট করে আমাদের ভারতের যে শিক্ষা, আমাদের প্রাচীন শিক্ষা, সেটাকে আরও বেশি ত্বরান্বিত করে সেটাকে প্রতিষ্ঠিত করার যে কাজ মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে। এখানে আমি দেখছিলাম যে কেন এই ন্যাশনাল এডুকেশন পলিসি, মেইন যে তার উদ্দেশ্য সেটা হচ্ছে সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থা এতদিন ধরে আমরা দেখে আসি সেটাকে পরিবর্তন করা, এবং সেখানে বলা আছে যে 2030 সালের মধ্যে যারা প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত যারা 100% যাতে জিআর গ্রস এনরোলমেন্ট রোল সেটা যাতে আসে তার ব্যবস্থা করা। আগে ড্রপ আউট হতো বেশিরভাগ, আর শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। তো এটাকে মাথায় রেখে যে ইজ অফ রিডিং, ইজ অফ এডুকেশন, ইজ অফ বিজনেস, ইজ অফ এভরিথিং, ইজ অফ ওয়ার্কিং, ইজ অফ লাইফ, এই সব মাথায় রেখে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করছেন। আপনারা জানেন যে কিছুদিন আগেও, আমি গতকালও এই কথাটা আমার যে বিভিন্ন যে মিটিং ছিল, আমি নর্থ ডিস্ট্রিক্টে আমি এই কথাগুলো বলেছি। আপনারা জানেন যে রিফর্ম, মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্নভাবে রিফর্ম,
এই যে ব্রিটিশের আমল থেকে পরবর্তী সময়ে যে মন্ত্রী সবার যে ইউপিএ গভর্নমেন্ট বা অন্যান্য গভর্নমেন্ট ছিল, এমন সব মানে আইন ইত্যাদি করে রেখেছিল বছরের পর বছর, দীর্ঘ বছর ধরে, যেগুলোর কোনো দরকারই নেই, সেইগুলো রিফর্ম করার জন্য উনি আবেদন রেখেছেন। যখন মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে বসেছিলেন, উনি আবেদন রেখেছিলেন। আপনারা শুনে খুশি হবেন যে এই যে রিফর্ম, আমি ক্যাবিনেটে যখন এই রিফর্মের কথা আমি বললাম এবং আমাদের যারা মন্ত্রিসভার সদস্যরা যখন ওনাদেরকে আমি বুঝালাম যে এই রিফর্ম আমাদের খুব প্রয়োজন, এবং সাথে সাথে আমরা এক বাক্যে এই রিফর্ম আমরা করলাম। আপনারা যেটা আমি বলার চেষ্টা করেছি যে সারা ভারতবর্ষের মধ্যে রিফর্মে ত্রিপুরা প্রথম হয়েছে রিফর্মের মধ্যে। এবং 3-4 দিন আগে সমস্ত চিফ সেক্রেটারিদের সম্মেলন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির সেখানে বৈঠকে ছিলেন ওনার নেতৃত্বে। উনি বলেছেন त्रिपुरा वैसे एक छोटा सा एक देश है, एक राज्य है, वो अगर ये रिफॉर्म कर सकता है तो इतना बड़ा बड़ा राज्य क्यों नहीं कर सकते। আপনারা শুনে খুশি হবেন। ওনাকে সেখানে প্রেজেন্টেশন দিতে হয়েছে কিভাবে এটা সম্ভব হলো। এবং গত 3-4 দিন আগে আমাকে সেক্রেটারি একজন আমাদের, যিনি এই বিষয়গুলো দেখছিলেন, উনি বলছিলেন যে বিহার গভর্নমেন্ট থেকে ওনাকে ইনভাইট করেছে ওনার টিমকে যে এই রিফর্ম কিভাবে করলেন সেটা যাওয়ার জন্য। এবং উনি ওখানে গেছেন, যাওয়ার পরে যখন রিফর্ম কিভাবে করলো শুনে ওরা অবাক হয়ে গেল, কিছুই করেননি ওনারা। তো আমাদের জন্য এটা একটা প্রাইডের বিষয়। তো এই প্রতিটা ক্ষেত্রে, শিক্ষা জগতেই হোক, আজকে নিরাপত্তার বিষয়ই হোক, ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়ই হোক, আমাদের সব কিছু মিলিয়ে যে রিফর্ম, এটা প্রপার ফর্মে যে আনা, সেটাই এডুকেশনেও কিন্তু আমরা দেখতে পাই। আগে আমাদের মনে আছে যখন মুখস্থ করতে হবে সবাইকে, পড়াশোনা মানে মুখস্থ করে, সেটা বুঝিয়ে আর না বুঝিয়ে মুখস্থ করে নিতে হবে। তো এই মুখস্থের পরিবর্তে এটাকে বিশ্লেষণ করা, এই ন্যাশনাল এডুকেশন পলিসির অনেকগুলো আছে, তার মধ্যে আমি মেইন বিষয়গুলো বলছি যে কিভাবে আমাদের বিশ্লেষণের মাধ্যমে, যে এটা নিজেকে নিজে জিজ্ঞেস করা, নিজের মধ্যে সেটা আত্মবিশ্লেষণ করা যে এই যে পড়াটা ঠিক কিনা, তার মধ্যে যে তার যে মাইন্ডসেট সেটাকে পরিবর্তনের মাধ্যমে, না মুখস্থ করে কারোর কিছু লেখা সেটাকে মুখস্থ করলে আমার ভিতর থেকে কিছু আসবে না। এই যে আমি যেটা বললাম যে উই আর বর্ন ফর আদার্স অ্যান্ড ইউ আর মিন ফর সামথিং, ভগবান প্রতিটা মানুষকে তার আলাদা আলাদা কিন্তু তার গুণ দিয়েছে, সেটাকে এক্সপ্লোর করার যে বিষয়, সেটাই মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছে, সেই বিষয়টা এই ন্যাশনাল এডুকেশনের পলিসির মধ্যে আনা। অনেকের এক্সপিরিয়েন্স আছে, অনেক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে এখানে যারা টিচাররা আছেন, আমি নিজেও মেডিকেল কলেজের একজন শিক্ষক ছিলাম, তো আমি জানি যে এখন কিন্তু আমরা জানি যে আমরা যদি মনে করি ক্লাসে ঢোকার সময় যে আমাদের যে ছেলে মেয়েরা আমাদের থেকে কম জানে, তাহলে কিন্তু ভুল হবে। কারণ হাতের মুঠোয় এখন সমস্ত পৃথিবী, সমস্ত লেখাপড়া, দুনিয়া সব, এবং বই তো আছে, বইয়ের পাঠ্যের বাইরেও অনেক কিছু যে আছে সেইগুলো কিন্তু এখন তাদের হাতের মুঠোয়। অর্থাৎ প্রতিনিয়ত যেভাবে চেঞ্জ হচ্ছে, সেটাকে যদি আপডেট না করে ক্লাসে আমরা না ঢুকি, তাহলে স্টুডেন্টরা কিন্তু সেই মজাটা কিন্তু পাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্সকে কেউ কিনতে পারবে না। আমরা অনেক সময় বলি যে আমার ভাই অভিজ্ঞতার নিরিখে আমি বলছি, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আমার সময়ে আমি যে অভিজ্ঞতা, এবং প্রতিদিন আমরা কিন্তু প্রতিদিন এক একটা জীবন, আমাদের যে জীবনযাত্রা, এক একটা পাতা কিন্তু আমরা তৈরি করছি। এক এক দিন আমাদের ডায়েরি যদি আমরা লিখি, এবং জীবনের শেষ দিনে আমরা কিন্তু একটা বইয়ের আকৃতি করে আমরা কিন্তু সেটা দিতে পারি। এটা প্রতিনিয়ত আমরা কিন্তু উই আর রাইটিং আওয়ার লাইফ, এবং আমার অভিজ্ঞতা আমরা লাগছি, আমাদের সেই অভ্যাস নেই কিন্তু অনেকের আছে। এবং এক একজন মানুষের তার চিন্তা ভাবনা, তার যেভাবে চিন্তা ভাবনা বিশ্লেষণ করছে, যে অভিজ্ঞতা, সেটা আলাদা আলাদা।
তবেই আমরা এত ধরনের মানুষ, এত ধরনের সুর, এত ধরনের কথা, এগুলো তবেই হয়। তো তার মাধ্যমে আমরা এই ন্যাশনাল এডুকেশন পলিসি সেই কারণেই সেটা আমাদের নতুনভাবে আমাদের সামনে এসছে, এবং এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপরও কিন্তু জোর দেওয়া হয়েছে। আমরা জানি মাল্টিলিঙ্গুয়াল, যে আমাদের বহু ভাষাভাষিক দেশ আমাদের এই ভারতবর্ষ। তো সেই যার যার ভাষাকে মাহাত্ম্য দেওয়া, তাকে যে ইম্পর্টেন্স দেওয়া, আর নিজের ভাষার মাধ্যমে, আপনারা জানেন কিছুদিন আগে আমি কিং জর্জ মেডিকেল কলেজে, যেখান থেকে আমি পাশ করেছি, পিজি করেছি, সেখানে আমাকে ডেকেছিল, তারা সম্মান দিয়েছেন, সেখানে আমাকে সাম্মানিক ফেলোশিপও ওনারা দিয়েছেন। সেখানে একটা আমার কি নোট স্পিচ ছিল, সেটা কি, যে মাতৃভাষায় মেডিকেল। তো মাতৃভাষার উপরে যখন আমি সেখানে বলছিলাম, আপনারা তো ওখানের মধ্যে কি হয়, মাতৃভাষা মানে হিন্দি ওরা ভাবে, আমি বললাম আমরা তো বাঙালি, অনেক জায়গায় আসামি, অনেক জায়গায় গুজরাটি। তো এটা একটা শুরুয়াত, যার যার মাতৃভাষার মধ্যে যতটুকু বুঝতে পারবে, দে ক্যান গো ইনটু ইনসাইট, এবং সেটাকে তৈরি করতে পারবে, এবং সেই দিশায় কিন্তু আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসি, যাতে করে নিজের ভাষাকে, মাতৃভাষাকে যাতে আরও বেশি তাকে সমৃদ্ধ করা যায়, এবং যে সাবজেক্টটা বলছে সে সাবজেক্টের একদম ভিতরে যাওয়া যায়, এবং এক্সপ্রেশন করার যে সুযোগ, সেগুলো করার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে সেটা করা হয়েছে। আজকে আমাদের যে স্টুডেন্টরা আছে, তাদের মধ্যে গতানুগতিক যেন বিষয় না হয়, এই এনইপির মাধ্যমে তাদের মধ্যে ইনোভেটিভ কিছু করার, তাদের মধ্যে ইনোভেশন যে করার, সেই বিষয়গুলো এর মধ্যে জোর দেওয়া হয়েছে। এবং আমরা অনেক সময় বলি যে সমালোচনা করো, ডিবেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমালোচনার মাধ্যমেও কিন্তু আলটিমেটলি, যে সমালোচনা মানে কি, কনস্ট্রাকটিভ সমালোচনা। আমি স্যারের সাথেও সমালোচনা করতে পারি, স্যারের যে কোনো বিষয় আসে, আমাদের জীবনযাত্রা নিয়ে আমরা কথা বলতে পারি, যে কোনো সাবজেক্ট নিয়ে কথা বলতে পারি, যে স্যার আমার মনে হচ্ছে যে এটা এইরকম, ম্যাডাম আমার এইরকম মনে হচ্ছে। এতে করে কিন্তু যার সাথে কথা বলছে সেও কিন্তু এর থেকে শিখতে পারে। আমরা কিন্তু নজর আন্দাজ করি, আমরা ভাবি যে ও কি ছোট্ট মেয়ে, ছোট্ট ছেলে, ও কি ভাববে, কিন্তু তার মধ্যেও কিন্তু তার যে ব্রেইন যেভাবে কাজ করছে, সেটা কিন্তু অনেক সময় আমরা ইগনোর করি আমরা। এবং এই যে তার যে প্রসেস, ব্রেইন প্রসেস যেটা কন্টিনিউয়াস হয়, সেটার উপর আমরাও গুরুত্ব দিয়ে তার থেকে আমরা শেখার যে ব্যবস্থা, সেটা ন্যাশনাল এডুকেশন পলিসি। প্রযুক্তির ব্যবহার আমাদের অবশ্যই করতে হবে। প্রযুক্তির ব্যবহার আমরা এআই, আপনারা জানেন যে এখন এমন জায়গায় গেছে এখন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাবা যায় না কোন জায়গায় গেছে। আমার মনে আছে ভারত মণ্ডপে আমাকে এআই প্লাস 5G তার উপর আমার একটা স্পিচ দেওয়ার কথা ছিল। সেখানে আমি গিয়ে অদ্ভুত, যখন আমি পেপার তৈরি করছিলাম, মানে আমার সাবজেক্টে আমি বলছি এরকম সুন্দরভাবে, সেখানে প্রথম ছিল যে এগ্রিকালচারের উপরে এআইয়ের কি লাভ হবে, আগে ভাগে জমি যদি সেখানে পোকামাকড়, কী ধরনের পোকামাকড় আসছে, বা জমি ঠিক আছে কি না, আগের থেকে জল দেওয়া, বা সেখানে কোন ধরনের স্প্রে আগের থেকে করা যায় যাতে ফসল নষ্ট না হয়। এটা তো গেলে একদিক, এবং 5Gকে কীভাবে ব্যবহার করা যায় আরেক দিকে। এডুকেশনের দিক দিয়ে মেডিকেলে কি বলছে, যে এআইকে যদি ব্যবহার করে, সাপোজ আমার আজকে আই ওয়াজ টু গো টু ওটি, কিন্তু অপারেশন থিয়েটারে আমি যেতে পারিনি, কোনো স্টুডেন্ট সবাইকে অ্যালাও করে না অনেক সময় ওটির ভিতরে, বাইরের থেকে দেখতে হয় বা শুনতে হয়। সে ঘরের ভিতর বসে এমনভাবে এআইকে যদি সে ব্যবহার করে, অ্যাজ ইফ হি অর শি ইজ ইন ওটি, মানে পুরো অপারেশন দেখতে পারবে। এবং এআইকে ব্যবহার করে, তার সৎ ব্যবহার করে, দুর্ব্যবহার না। আজকাল এআই নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে, যে প্রযুক্তিকে ব্যবহার করে অনেকে অনেক রকম উল্টোপাল্টা করছে, সেটা দেখবে, সেটা পরের বিষয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই এনইপি যেটা করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার মধ্যে প্রযুক্তি ব্যবহার করা, শুধু
এআই না, আরও অন্যান্য যেসব টেকনোলজি এখন ডেভেলপ করেছে সেগুলোকে ব্যবহার করা। আমাদের আরেকটা বিষয় যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে পিছিয়ে পড়া যারা, আমরা ভাবি যে আমরা খালি যারা অ্যাফ্লুয়েন্ট ব্যক্তি, আস্তে আস্তে দেখুন এক একটা ফ্যামিলি কিন্তু আস্তে 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 করে কোনো না কোনো জায়গার থেকে তাদের ফ্যামিলির পড়াশোনা কিন্তু কোনো একটা জায়গায় জিরো স্তরে ছিল, সেই জিরো থেকে তারা +1 হয়েছে, 2 হয়েছে, এইভাবে করে করে একটা ফ্যামিলির যে পরিবর্তন হয় সেটা কিন্তু আগে আমরা কিন্তু মানে ফ্যামিলির ভিতরে থেকে, যে ফ্যামিলির মধ্যে কেউ চাকরি বাকরি করে, কেউ পড়াশোনায় করলো, তার ভাই ছেলে মেয়ে তাদেরকে করাইয়ে, কিন্তু ইন জেনারেল সমস্ত মানুষকে কিন্তু পড়াশোনার যে মূল স্রোতে কিন্তু আনতে পারিনি। কিন্তু এখন আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমরা ত্রিপুরা সরকার আমরা চাইছি, এবং এই এনইপিকে ফলো করি যদি, যে লাস্ট মাইল পর্যন্ত যে ব্যক্তি গরিব মানুষ যাকে মানে সেখানে জ্ঞানের যে আলো সেখানে পৌঁছায়নি, তাদেরকে সামনে এনে সেখানে আমাদের এসটি সম্প্রদায়েরই হোক, এসসি সম্প্রদায়েরই হোক, ব্যাকওয়ার্ড কমিউনিটির হোক, সবার মধ্যে শিক্ষাকে সামনে নিয়ে আসার যে একটা ব্যবস্থা সেই ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে নেওয়া হয়েছে। তো এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। আমরা এক এক সময় পেয়ে গেলে আমরা ভাবি এইভাবেই বুঝি চলছে, এটা বোধহয় আমার এইভাবে হয় না, এইভাবে একটা পদ্ধতি করেছে বলেই আজকে আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ, আমি একটু আগে বলছিলাম যে এত সুন্দরভাবে ওরা এখানে ওদের পারদর্শিতা এখানে আমাদের দেখিয়েছেন। এর থেকে ধীরে ধীরে আরও বেশি ফাইন থেকে ফাইনেস্ট আরও কি করা যায় ভবিষ্যতে, সেইগুলোর জন্য আমরা বসে আছি। আজকে এখানে বলা হয়েছে যে পুরনো ছাত্রছাত্রীদের কথা বলা হয়েছে, প্রিন্সিপাল কে ছিলেন এখানে, আগে একজন মিনিস্টারও ছিলেন শিক্ষামন্ত্রী তরিতমোহন দাশগুপ্ত মহোদয়, আমার সাথে ব্যক্তিগতভাবে আমার সাথে পরিচয় ছিল, ছোটোবেলায় ওনার কাছে যেতাম। এখানে বহু লোক আছে এবং এই বিশালগড়ের বহু লোক, এইবার আমরা একটা প্ল্যাটফর্ম আমরা দিয়েছিলাম যে আমরা প্রবাসী বাঙালি আমরা বলি, কিন্তু এইবার আমরা প্রবাসী ত্রিপুরাবাসী আমরা করে একটা সম্মেলন করেছিলাম। বিশ্বাস করুন, পোলো টাওয়ার্সের মধ্যে এখানে একটা হোটেলের মধ্যে তার সম্মেলন আমরা করেছিলাম। আমাদের কাছে প্রথমে যে অনলাইনে রেজিস্ট্রি করেছে মাত্র 75 জন, পরবর্তী সময়ে দেখলাম প্রায় 85 এসছে এখানে। এবং এই বিশালগড়েরই এক ব্যক্তি, মানে সারা ভারতবর্ষের মধ্যে উনি একজন বিরাট বিত্তশালী এবং উনি একজন মানে ইনভেস্টার, এবং উনি আমাদের কথা দিয়েছেন যে এই যে এডিসির যে এলাকা সেখানে একটা মেডিকেল কলেজ খুলবেন আমবাসার মধ্যে। আপনি ভাবুন, বিশালগড় থেকে আজকে এই জায়গায় চলে গেছে। এরকম প্রচুর সায়েন্টিস্ট বহু জায়গায় ত্রিপুরার বিভিন্ন কর্নার থেকে ওনারা আজকে এই জায়গায় স্ব জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরার মানুষ বাইরে আছে, তারা কিন্তু আমাদের জন্য অ্যাসেট, এবং প্রচুর ইনভেস্টার্স কিন্তু এখন ত্রিপুরাতে আসে, এডুকেশনেই হোক, আমাদের এগ্রিকালচারেই হোক, আমাদের বিভিন্ন পর্যটনেই হোক, খেলাধুলাতেই হোক, সব জায়গার মধ্যে ইনভেস্টাররা আসছে। কিন্তু এরা কিন্তু বেস্ট ইনভেস্টার্স, কারণ তারা একটা কোর পিপল, তারা ত্রিপুরার সাথে তারা কিন্তু জুড়ে আছে, ত্রিপুরার জন্য ওদের কমিটমেন্ট থাকবে। এতদিন কোনো গভর্নমেন্ট তাদের বিষয়ে কোনোদিনই প্রথম আমরা করলাম। এবং ওনারা যেটা বললেন যে আগামী দিনে 300 থেকে 400 আরও লোক সারা পৃথিবীর থেকে লোক এখানে আসবেন। ওনাদের যখন বায়োডাটা এবং তাদের পরিচয় দিচ্ছিল শুনে অবাক হওয়ার মতো। আমরা সেই প্ল্যাটফর্ম এখন দিচ্ছি, এবং ওনারা বলছেন আমরা ত্রিপুরার জন্য এখন কিছু করতে চাই, আমরা ভারতবর্ষের বহু জায়গায় করি, আমরা কেন ত্রিপুরাতে করব না। তো আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ ত্রিপুরার, আমি সবসময় এখন বলছি যে বিকশিত ভারত 2047 মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন যে 30 ট্রিলিয়নের যে ডাক দিয়েছেন, যে 2030-এর মধ্যে আমাদের করতে হবে। এবং বিকশিত ভারত মানে ডেভেলপড কান্ট্রি, ডেভেলপিং কতদিন ধরে আমরা শুনে আসছি, কিন্তু এখন টাইম লাইন দিয়ে দিয়েছেন যে না, ডেভেলপড কান্ট্রি হিসাবে আমরা 2047-এ 100 বছর যখন পূর্ণ হবে তখন আমরা ডেভেলপড হব ইন অল অ্যাসপেক্ট। তো আমরাও বিকশিত ত্রিপুরা আমরা করতে চলছি, এবং আমরা বিকশিত ত্রিপুরার আমরা কিন্তু 5th স্টেট সারা ভারতবর্ষের মধ্যে আমরা সাবমিশনের দিক দিয়ে আমরাও কিন্তু রোড ম্যাপ আমরা বানিয়েছি।
সেটা সব ডিপার্টমেন্টের কি আমরা করতে যাচ্ছি তার টাইমলাইন, আমাদের কিভাবে আমাদের সেটাকে ডেভেলপ করব। কারণ এক একটা স্টেট যখন ডেভেলপড হবে, বিকশিত হবে, তবেই তো ভারতবর্ষ বিকশিত হবে 2047। তো এবার মাননীয় প্রধানমন্ত্রীজি অপারেশন সিন্দুরে কি বলেছেন? অপারেশন সিন্দুরে বলছেন এবার যে নিউ ইন্ডিয়া। তো নিউ ইন্ডিয়া যখন বলেছেন, তা আমরা এবার, আমি কিছুদিন আগে আমার বক্তব্যের মধ্যে বললাম যে এতদিন ধরে তো আমরা বলেছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। তো মাননীয় প্রধানমন্ত্রীজি নিউ ইন্ডিয়া যেহেতু বলেছে, আমরা আগামী দিন নিউ ত্রিপুরা আমরা তৈরি করতে যাচ্ছি বন্ধুগণ। তো সেইভাবে নিউ ত্রিপুরা যদি করতে হয়, সবার হেল্প না হলে সেটা সম্ভব হবে না। এখানে মন্ত্রিসভাতে আমরা 12 জন আছি মাত্র। 12 জন মন্ত্রী দিয়ে কি আর সারা ভারত ত্রিপুরা কি চেঞ্জ করা যাবে? আপনাদের যারা এখানে অভিভাবকরা আছেন, আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদেরকে সঠিকভাবে তাদেরকে চালানো, তাদেরকে সঠিক চিন্তা ভাবনার, যাদের মাইন্ড সেট আমরা বলি, মাইন্ডকে সেট করার যে কারিগর কিন্তু আমরা সবাই মিলে যদি আমরা করি, তবেই আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবো। আমরা পড়াশোনার তো শেষ নেই, ডেইলি পড়তে হয় এবং ডেইলি জানতে হয়, এবং সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনার চোখটা খোলা থাকে বা কান যদি খোলা থাকে, তাহলে কিন্তু আপনার ইভেন যদি আপনি এগুলো যে ডিপ অ্যান্ড ডামও যদি হন বা চোখেও না দেখেন, স্পর্শের মাধ্যমেও কিন্তু জ্ঞান আপনার প্রাপ্তি হতে পারে। ট্যাকটাইল সেন্সেশন প্রতিনিয়ত আপনার জ্ঞানের যে এটা কিন্তু জীবনব্যাপী জ্ঞান যেটাকে বলা হয়, এবং এই জ্ঞানের মাধ্যমে আমাদের জীবন কিভাবে চলবে, আমরা কিভাবে আগামী দিন যাব, আমরা তার কিন্তু একটা পদ্ধতি আমরা কিন্তু আয়ত্ত করতে পারি। আমাদের ছেলে মেয়েদের এখন স্কুল কলেজে আমি জানি যে ওরা কিন্তু অস্থির, ওদের মন, ওরা কিন্তু, আমরাও এরকম ছিলাম, আমাদের কথাগুলো হয়তো বা এরা এখন শুনবার জন্য তাদের সেই রকম ম্যাচুরিটি এখন আসেনি। আমরা জানি, আমি মাঝে মাঝে দেখি যে অনেক সময় বয়স যখন হয়ে যায়, ওই মন্দিরে যায় অনেকে, গিয়ে তারা পাঠ শুনে এবং মনোযোগ দিয়ে পাঠ শুনে। আমি বলবো যে এখনকার ছোট ছোট ছেলে মেয়েরা যখন ওই সময়ে তাদের জানার উচিত, বয়স হয়ে গেলে সেই জেনে সমাজে কি আসবে খালি বলতে শুনবেই খালি। তো উনাদেরকে যেভাবে মেডিটেশন করানো, ভারতের ইতিহাস সম্পর্কে জানানো, আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আগামী দিন সেই বিষয়ে উনাদেরকে জানানো, তাদেরকে যে যত বেশি করে তাদেরকে ম্যাচিউরড করবে ইন অল অ্যাসপেক্ট, ম্যাচুরিটি, এবং তাদের ভিতর থেকে এক্সট্রাক্ট করা সে কি চাইছে, কে কি চিন্তা ভাবনা করছে, সেই কাজগুলো কিন্তু আমাদের ত্রিপুরার যে এডুকেশনে আমরা যে কাজগুলো করছি, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেগুলোর মধ্যে অনেকগুলো আমরা সেখানে আমরা করছি। একজন যদি এডুকেশনিস্ট, ভালো পড়াশোনায় ভালো, আমি এরকমও দেখেছি খুব নামকরা ব্যক্তিত্ব এবং মানে শিক্ষিত, কিন্তু অশিক্ষিতর মতো কাজ করে অনেকে আবার দেখি। এক এক সময় দুঃখ হয় যে আরে এত বড় ব্যক্তি, এত পড়াশোনা করেছেন, তারপরেও অশিক্ষিতর মতো কাজ করে। কাজেই খালি বইয়ের পাঠ করলেই খালি ভালো শিক্ষক বা শিক্ষিত হওয়া যায় না, ভালো শিক্ষিত হওয়া যায় না। মানুষের সাথে কত সুন্দরভাবে ব্যবহার করা, এবং মানুষ এবং দেশকে কিভাবে, যে রাষ্ট্র চিন্তা করা, দেশের জন্য চিন্তা করা, সমাজের জন্য চিন্তা করা, এর মধ্যে নিজেকে যে ভাবনা, সেটা যখন করবে তার মধ্যে শিক্ষিত হওয়া। যে আমি কাউকে ধরুন আমি আক্রমণ করলাম, আমি আক্রমণ করলে সেই আক্রমণটা তো আমি ঠিক করলাম কি ঠিক করলাম না, একবার যদি ভাবে যে আমি ওকে আঘাত করলাম, সে আঘাতের পরিবর্তে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। একবারও ভাবি না যে আমি যে এই কাজটা করলাম এটা ঠিক হলো কিনা। গার্হস্থ্য সমস্যা আমরা বহু জায়গায় দেখি, অনেক সময় আমরা দেখি জমি নিয়ে ঘরের ভিতরে অনেকের মানে মৃত্যু পর্যন্ত হয়েছে, একবারও সে শিক্ষা দীক্ষা নেই যে আমি আমার নিজের মানে, অনেকে দেখেছি নিজের মাকেও তারা মেরে ফেলেছে জমির জন্য, জায়গার জন্য, ভাইকে মারছে। এই যে অবস্থা, তো এটা একমাত্র, অথচ পড়াশোনায় খুব নাম করা ব্যক্তি, কিন্তু সেই শিক্ষার কি ভ্যালু, সেই শিক্ষার কোন জায়গার মধ্যে আছে সমাজের মধ্যে। আবার অনেক লোককে আমি দেখি যে সুচ্চা বাড়িতে চলে যাচ্ছে, কোনো ক্লাবের সামনে দিয়ে, সমাজ সংস্থার সামনে দিয়ে চলে যাচ্ছে, অথচ সমাজের কোনো কাজে আসছে না। আমার কি লাভ হবে এইসব ব্যক্তিকে দিয়ে? ও তো নিজের জন্য কাজ করছে, আমার সমাজের জন্য তো ওদেরকে খুঁজে পাওয়া যায় না। প্রতিবাদী হওয়া উচিত, সমাজ সংস্কারক হিসাবে কাজ করা উচিত,
আমাদের লিজেন্ড ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়ালজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, রামমোহন রায় থেকে আরম্ভ করে এক এক আমরা কত লোক আমরা দেখছি। ওনারা যদি আজকে মানে যদি ওনারা ভাবতেন যে আমরা খালি আমাদের নিজেদেরকে নিয়ে থাকবো, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে আমাদের স্বামী বিবেকানন্দ, আপনারা একবার ভাবুন যে নিজের জন্য তো ভাবেনি এবং অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসছেন, অথচ এমন কাজ করে গেছেন। আমি 100 বছর থেকেও আমি সমাজের কিচ্ছু করলাম না, 39 বছর বয়সে এসে আমি অনেক কিছু দিয়ে গেলাম। তো এই যে চিন্তা ভাবনা আমাদের ছেলে মেয়েদের আগামীদের জন্য ত্রিপুরাকে আমি বারবার বলছি, আমরা ত্রিপুরা কেন আমরা পিছিয়ে থাকবো? আমরা চেষ্টা করছি এখন ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এখন আমরা সেকেন্ড জিএসডিপির কথা যদি বলি, আমরা সেকেন্ড বেস্ট আমরা জিএসডিপিতে। জিডিপি রেট যদি বলুন আজকে ভারতবর্ষের 8.2 থেকে 8.3%, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। সারা পৃথিবীর মধ্যে যতগুলো আমেরিকার থেকে আরম্ভ করে 2% জিডিপি রেট, আর আমাদের দেশের মধ্যে আজকে 8.2 to 8.3%। আমাদের ত্রিপুরাও সেইভাবে চলছে। পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড বেস্ট আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আমাদের নীতি আয়োগ আমাদেরকে ফ্রন্ট রানার স্টেট হিসাবে বলছে এখন সব দিকে। আজকে আমরা যদি ল অ্যান্ড অর্ডারের দিকে আমরা যদি কথা বলি, সমস্ত 28টা পূর্ণ রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা এখন 3rd পজিশনে আমরা আছি বন্ধুগণ। কালকে দুদিন আগে আমাদের ডিজিপি সাহেব একটা প্রেস কনফারেন্স করেছে, সেখানে কি বলেছেন উনি, যে 20 বছরের মধ্যে ক্রাইম রেট এই প্রথম প্রায় 8.2% আমাদের ক্রাইম রেট ত্রিপুরাতে কমেছে। 20 বছরের একটা হিস্ট্রি আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে। আগে বিশালগড়ের মধ্যে কি অবস্থাটা ছিল আপনারা শুধু আপনাদের জায়গাটাই দেখুন, ভয় লাগতো মানুষের। এখনো আমি বলবো যে আমরা যেভাবে ত্রিপুরাকে এখন সাজাচ্ছি, বিরোধীরা অনেক সময় অনেক ধরনের কথা বলে, কারণ আমরা ঠিক রাস্তায়, চাণক্য বলেছেন যদি সমালোচনা না করে তাহলে তোমার বুঝতে হবে তুমি ঠিক কাজ করছো না। ওনারা কাজ ওনাদের বিরোধিতা করা, কিন্তু আমরা জানি যে আমরা মানুষের হৃদয় নিয়ে কথা বলি, মানুষের তাদের মন নিয়ে আমরা কথা বলি, তাদের মস্তিষ্ক নিয়ে আমরা কথা বলি, তাদের তো আমরা সেই কাজ করছি আমরা। আর ওনাদের তো বলে আর লাভ নেই, ওনাদের তো ওই যে ডিজিটাল অ্যারেস্ট বলে না, অনেকটা ওনাদের মস্তিষ্কের অ্যারেস্ট হয়ে গেছে, এখন কিছু করার নেই। আমরা আমাদের মতো করে আমরা কাজ করব এবং এই যে শিক্ষা, সেই শিক্ষাকে আমরা আগামী দিন আমাদের যে স্টুডেন্টরা আছেন, যারা টিচাররা আছেন, নিজেকে আরও বেশি যত আপডেট করব, তবেই আমরা এই আগামী দিনের ভবিষ্যতের হাতে আমাদের যে ব্যাটন আমরা পূর্বপুরুষ থেকে নিয়েছি, সেই ব্যাটনটা তাদের হাতে আমরা দিতে পারব। শুধু পড়াশোনা করলে হবে না, খেলাধুলার সাথে যুক্ত থাকতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 21শে জুন আপনারা ভাবুন যে যোগা আজকে আন্তর্জাতিক স্তরে যোগা হচ্ছে, তাহলে যোগাকে আমাদের যোগার মাধ্যমে নিজেকে চেনা, নিজে যোগ মানে প্লাস নট মাইনাস, আমার মস্তিষ্ক, আমার হৃদয়, আমার বডি, আমার ইন্টেলেক্ট, এই যে বিষয়গুলো একসাথে করা, এই বিষয়টা যে আমি কে, হু এম আই, এই জিনিসই আমরা বুঝি না। তো এই যোগা করানো, মেডিটেশন করা, আমাদের আধ্যাত্মিক দিক দিয়ে ভারতবর্ষের এত দাম, আমাদের বাইরের থেকে আগে ভারতবর্ষে মানুষে পড়তে আসতো। আজকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথাই বলুন, তক্ষশিলাই বলুন, বিক্রমশিলাই বলুন, আর সেই জায়গায় আমাদের ছেলে মেয়েরা যখন বিদেশে পড়ে আমরা খুব গর্বের সাথে বলি আমার ছেলে মেয়ে বাইরে পড়ছে। তো এই এখন উল্টো হচ্ছে। এখন কিন্তু 2014 পর থেকে আপনি দেখুন নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে সেটাকে পুনরুদ্ধার করছেন। আজকে একদিকে আমরা ধর্মস্থানগুলো দেখুন, আগে কি অবস্থা ছিল, রামলালার ঘটনা আপনারা সবাই জানেন, টেন্টে থাকতো, 500 বছরের ইতিহাস। সেই রামলালাকে টেন্টের থেকে মোদিজি সেটাকে একটা উনার যে রাম মন্দির সেখানে তৈরি, সেটা সম্পূর্ণ করেছে এবং সেই ধ্বজা যে উড়ানো সেটাকে পূর্ণতা সেখানে উনি দিয়েছেন। এই রামকে দেওয়ার অর্থই না, রাম হচ্ছে আমাদের সামনে একটা সিম্বল, অর্থাৎ রাম রাজত্বের কথা আমরা যে শুনেছি, যে রাম যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, সেটা মাথায় রেখে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি মানুষের যে সবার জন্য যেভাবে বিচার আচার ভারতবর্ষকে চালানো, সেই রাম রাজত্বের কথা উনি বলছেন। আমরাও ত্রিপুরা রাজ্যে আমরা সেইভাবে চলার চেষ্টা করছি। এর আগে আমি অনেক কথাই আপনাদের সামনে এখানে রেখেছি,
এবং এই যে সামাজিক কাজ, যারা স্টুডেন্টরা এখানে আছেন আমি ওদেরকে বলবো যে যেন ছোটোবেলার থেকেই এই বিষয়গুলো যেন তারা শৈশবকাল থেকেই তারা সামাজিক কাজে যেন সবসময় থাকে। খালি বই বুকওয়ার্ম যেন না হয়, বুকওয়ার্মের পাশাপাশি আমরা যাতে মানুষের জন্য কাজ করতে পারি। এবং স্বামী বিবেকানন্দজি কি বলছেন যে মানুষের অন্তর্নিহিত যে পূর্ণতা সেটা যখন বিকাশ হয় তাহলেই আসল হচ্ছে আমাদের শিক্ষা। সেটা কিন্তু আমাদের মধ্যে আসে না, এবং যখন আসে এবং তখন সময় থাকে না। এখানে ড্রাগ নিয়ে কথা হয়েছে, আপনাদের এই জেলার মধ্যে ড্রাগস আমাদের জন্য একটা বিরাট একটা কলঙ্কর যে বিষয়। দুধের মধ্যে যেমন 1 ছটাক কিছু একটা পড়লে কি অবস্থা হয়, এত ভালো কাজ করার পরও এই জেলার মধ্যে ড্রাগস নিয়ে আমরা খুব সমস্যায় আছি। কিন্তু আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি কি বলছেন, 0 টলারেন্স। এবং নিজের পায়ে কুড়াল দিচ্ছে, অনেকে নিজের পায়ে কুড়াল দিচ্ছে, অল্প সময়ে ভাবছে যে আমার প্রচুর পয়সা চলে আসবে, বিনা পরিশ্রমে পয়সা চলে আসবে। একদিন এমন হবে নিজের ঘরের মধ্যে নিজের ছেলেরও এই ড্রাগস এডিকশন যখন হবে তখন তার মধ্যে সেই তার সম্বিত ফিরে আসবে। আমাদের এই বিষয়ে আমরা চিন্তিত। আমি ডিএম সাহেবকে বলেছি, আমি পুলিশ সুপারকেও বলেছি যে বিষয়গুলো দেখার জন্য, এবং এর জন্য শিক্ষার প্রয়োজন। এবং আমরা জানি যে আজকে এই ড্রাগস এডিকশনে আমাদের এখানে ফর এক্সাম্পল যারা ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নেয়, যারা আমরা জানি যে এটা কেন নেয়, সেটা নেয় যে একটা ফিলিং অফ ওয়েলবিং এটা হওয়ার জন্য। এখন অনেকগুলো ওয়েস্টই হয়েছে, আমাদের সাবস্টিটিউট থেরাপি এখানে বেরিয়েছে, অপয়েড সাবস্টিটিউট থেরাপি, মানে একই তার ফিলিং অফ ওয়েলবিং হবে, কিন্তু যে নেশার যেগুলো করার পরে তার যে বিভিন্ন সাইড এফেক্ট শরীরে হয় সেটা হবে না। আমরা যারা অলরেডি HIV ইনফেকশন হয়েছে, HIV একবার হয়ে গেলে সেটা তো আর শরীর থেকে যায় না, তো তার যে লোডটা শরীরের মধ্যে যে ভাইরাল লোড সেটা যাতে কমানো যায় তার ব্যবস্থা আমরা করছি। অনেক সময় আছে যে প্রথমেই কিন্তু সাইন অ্যান্ড সিমটম দেখা যায় না, স্ক্রিনিং আমরা চেষ্টা করছি অনেক স্ক্রিনিং করার জন্য, এবং অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি আমরা অলরেডি স্টার্ট করেছি। যারা প্রেগনেন্ট মায়েরা আছেন তাদের মধ্যেও যদি দেখা যায় HIV-তে বা আমাদের এইডস রোগে আক্রান্ত, সে যদি এই অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি নেয় তাহলে তার বাচ্চারও হওয়ার সম্ভাবনা অনেকটা কম হয়। তো এইগুলো নিয়েও আপনাদের সবসময় যে আলোচনা রাখা ক্লাসের মধ্যে, স্কুলের মধ্যে, এবং আপনাদের যে স্কুলের মধ্যে বাচ্চাদের দেখে রাখতে হবে। গার্জিয়ানরা তো পাঠিয়ে দেয়, কিন্তু নেক্সট গার্জিয়ান মানে মাদার অ্যান্ড ফাদার ইজ দ্য মেইন গার্জিয়ান, কিন্তু আপনারা কিন্তু সেকেন্ড গার্জিয়ান। এখানে কোনো ছেলে মিসিং আছে কিনা, তার ব্যবহারের মধ্যে তার তারতম্য আছে কিনা, এগুলো নজর রাখা তাদের মধ্যে। কারণ এটা কিন্তু একটা ওয়ার, আমাদের একটা যুদ্ধ ঘোষণা করতে হবে এই ড্রাগ এডিকশনের বিষয়ে। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, এবং এই ড্রাগসকে নিয়ে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আপনারা দেখেছেন আমরা কিভাবে এখন এতগুলো বিভিন্ন যারা বাইরের থেকে আমরা ধরে নিয়ে আসছি যারা এই ড্রাগসের সাথে জড়িত, এবং তাদেরকে ইন্টারোগেশন হচ্ছে, এবং মূল জায়গায় যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বলছেন যে একটা স্কুলের সামনে যে ছোট টঙ্গর আছে সেখান থেকে ধরে 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 সেটা কোথার থেকে আসলো মূল জায়গায় আপনাদের যেতে হবে। আমরা চেষ্টা করছি, সময় নেবে, কারণ এটা অনেক বছর ধরে দীর্ঘ 4 দশক ধরে এখানে হচ্ছে। কিন্তু সেই জায়গার মধ্যেও বলছে আগে নাকি খুব 3-4টা সেই ফেন্সিডিলের বোতল পেত, আর পুরনো পত্রিকাগুলো যদি দেখি আমরা উনাদের সময়েই এগুলো শুরু হয়েছিল, কিন্তু এগুলো আমরা প্রকাশ করছি, উনাদের সময় সেগুলো প্রকাশ করেনি, কারণ পুরো ধ্বংস করে দিয়েছে আমাদের এই ভারত, ত্রিপুরাকে ধ্বংস করে রেখেছে এখানে। আমি গতকালও দামছড়াতে আমি গেছি, সেই দামছড়ার গেটে আমি গেলাম, ওখানে দামছড়ার ওই গেট দিয়ে আসামের একটা জায়গার থেকে সেই মাইনামার হয়ে বিভিন্ন যেসব কেমিক্যালস যে ড্রাগসগুলো আছে সেখানে আমি যা দেখার পরে অনেক সুযোগ সুবিধা হয় যে আগামী দিন কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়গুলো এখানে আমরা ব্যবস্থা করছি বন্ধ করে। আমাদের এখানে বিভিন্ন যেসব মাননীয় প্রধানমন্ত্রী যে দেখুন না, যারা ইয়াং যারা জেনারেশন তাদের কাছে কথা শুনেন, পরীক্ষা পে চর্চা। আমি পরীক্ষা পে চর্চা কথা বলেন, আজকে কোনো রাষ্ট্রপ্রধানকে আমি শুনিনি কোনো দিন
যে পরীক্ষা পে চর্চা স্টুডেন্টদের সাথে কথা বলে, অর্থাৎ তাদেরকে যে স্ট্রেস রিলিজ করা, সেই কাজটা উনি করছেন। আমি নিজেও, আমরা সবাই ওই প্রোগ্রামে আমরা থাকি যখন 10th ক্লাস এবং 12th ক্লাসের পরীক্ষা হয়, এবং এত সুন্দরভাবে উনি কথা বলেন। এই যে স্টুডেন্টদের সাথে কানেক্ট করা, সেটা আমরা দেখলাম। মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রোববারে করা হয়। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান মন কি বাত অনুষ্ঠান আমি জানি না কোথাও হয়েছে কিনা, আমরাও শুনি। এবং এইভাবে সাধারণ মানুষের সাথে কানেক্ট করা, ইয়াং জেনারেশনের সাথে, আমাদের 18 বছর থেকে 65 বছরের সবচেয়ে বড় হিউম্যান রিসোর্স, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি, সেটা গর্ববোধ করে, আমরাও গর্ববোধ করি। আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে আগামী দিনে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হিউম্যান রিসোর্স একমাত্র ভারতবর্ষেই থাকবে। তো সেটা আমাদের জন্য, আমাদের যদি প্রকৃত শিক্ষা আমরা না দিতে পারি, আমরা যদি প্রপার এডুকেশন না দিতে পারি,